স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সঙ্গে আছে আমি অনিমেষ কর। বার্তাকক্ষের সবশেষ নিয়ে আমি আছি আতিফা আঞ্জুমান। আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। করোনায় আরও 172 জনের মৃত্যু, নতুন শনাক্ত 7,248 রোগী, শনাক্তের হার কমে 17%। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, ভার্চুয়াল শিক্ষা কার্যক্রমও চালু রাখার তাগিদ। চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষে 155 বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, দমনের হুঁশিয়ারি সেতুমন্ত্রী। মাদক মামলায় পরিমণির আরও 5 দিনের রিমান্ড আবেদন, কাল রিমান্ড ও জামিনের শুনানি। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। দেশে গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্তের হার 3টি কমেছে। মৃত্যু হয়েছে আরও 172 জনের, নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে 7,248 জনের, আর শনাক্তের হার 17.67%। 6 দিন ধরে করোনায় মৃত্যু 200 নিচে। গত 24 ঘন্টায় আরও 172 জনের মৃত্যুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 24,719 জনে। 721 ল্যাবে 41,014 নমুনা পরীক্ষায় নতুন করে করোনা আক্রান্ত 7,248 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার কমে এখন 17.67%। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত ঢাকা বিভাগে, সংখ্যা 4,152। এরপরেই আছে চট্টগ্রাম, সেখানে 1,124। সিলেটে 414 জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। বাকি 5 বিভাগ মিলে এ সংখ্যা 1,558 জন। যদি সবকিছু খোলা থাকে, সেখানে যদি স্বাস্থ্যবিধি শতভাগ প্রতিপালন করা হয়, তাহলে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কথা না। কিন্তু সবকিছু খোলা আছে, স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে খেয়াল খুশি মতন যদি সকলে চলাফেরা করেন, তাহলে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কাটি তো থেকেই যায়। নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন 12,112 জন। এতে সুস্থ হওয়াদের মোট সংখ্যা দাঁড়ালো 13,27,028 জনে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশনের সভাকক্ষে সচিবদের সঙ্গে বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশনা দেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের একথা জানান। বলেন, শিক্ষা যাতে ব্যাহত না হয় সেজন্য ভার্চুয়ালি কার্যক্রম চালুরও তাগিদ দেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবেলায় 21 কোটি ডোজ টিকা পাওয়ার প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া সবার জন্য টিকা নিশ্চিতের কথাও বলেছেন প্রধানমন্ত্রী। এদিকে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না বলেও সচিবদের সভায় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার প্রথম আলোচনা যেটা ছিল সেটা হলো দেশের খাদ্য নিরাপত্তা। মাননীয় প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়ে দিচ্ছেন যে শিক্ষা কার্যক্রম যেন যেভাবে হোক, ভার্চুয়ালি হোক, অনলাইনে হোক, চলুক, আর পাশাপাশি একটা কমফোর্টেবল সিনারিওতে আসলেই যেন এটা খুলে দেওয়া হয়। এবং সেটা শিক্ষা সচিবও একটা বলেছেন যে তারাও একটা প্ল্যান প্রোগ্রাম করছেন। এবং তৃণমূল পর্যায়ের মানুষের উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সচিব সভায় কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, কষ্টার্জিত স্বাধীনতা যেন কোনো কারণে ব্যর্থ না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। বাংলাদেশ দিন দিন এগিয়ে যাচ্ছে। দেশকে আরও অনেক দূর এগিয়ে নিতে নানা পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। তৃণমূল পর্যায়ের জনগণের মৌলিক চাহিদা নিশ্চিতের চেষ্টা চলছে। দেশের জনগণ যেন দারিদ্র্যের হাত থেকে মুক্তি পায় সে ব্যবস্থাও করা হয়েছে। উন্নয়ন কার্যক্রম চালিয়ে নেওয়ার ভিত্তি সরকার গড়ে দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের ভবিষ্যতে আরও অনেক দূর যেতে হবে এবং সে পরিকল্পনা আমরা নিয়েছি, যেমন আমাদের প্রেক্ষিত পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান, সেগুলি মাথায় রেখেই আমাদের বাংলাদেশের উন্নয়নের পরিকল্পনা এবং তা বাস্তবায়ন যাতে যথাযথভাবে হয়। এবং আমাদের একটাই লক্ষ্য যে একেবারে তৃণমূল পর্যায়ের মানুষগুলি তারা যেন একটা উন্নত জীবন পায়, দারিদ্র্যের হাত থেকে মুক্তি পায়, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার সুযোগটা পায়। তার যেমন বাংলাদেশ যেন যেভাবে এগিয়ে যাচ্ছে এভাবে যেন ভবিষ্যতেও এগিয়ে যেতে পারি, সেইভাবেই আমাদের কার্যক্রম চালাতে হবে। করোনা টিকা নেওয়ার আগ্রহ বাড়ছে দিন দিন। রাজধানীর বেশিরভাগ কেন্দ্রে ভোর থেকে ভিড় করেন নারী পুরুষরা।
আজিমপুর মাতৃসদনে গত দুদিন টিকা না পেয়ে বুধবার ছিল টিকা গ্রহীতার উপচে পড়া ভিড়। নানা ভোগান্তির অভিযোগ করেছেন তারা। তবে স্বাস্থ্যবিধি মানায় অনীহা ছিল অনেকের মধ্যেই। রাজধানীর আজিমপুর মাতৃসদন টিকা কেন্দ্র। সিনোফার্মের করোনা টিকার প্রথম ডোজের পাশাপাশি দেয়া হচ্ছে মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ। সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন শত শত মানুষ। পরপর 3 দিন এ কেন্দ্রে এসে টিকা পাননি বলে অভিযোগ অনেকের। একটা টিকার আশায় 4 দিন আসলাম, 4 দিন অফিস থেকে ছুটি কাটাইলাম। এভাবে হলে তো আমরা অবশ্যই ভোগান্তিতে আছি। সিস্টেমটা আলাদা হইতো, সেকেন্ড ডোজের জিনিসটা আলাদা থাকতো, আর মহিলাদের আলাদা থাকতো, তাহলে এত ঝামেলা হইতো না। গতকালকের লোক, আজকের লোক, আবার ওই যে আপনার 15 ডিসেম্বর লোক, এই 3-4 দিনের লোক আজকে হওয়াতে অনেক কষ্ট। গত 2 দিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই কেন্দ্রে টিকা না আসার কারণেই এ সংকট তৈরি হয় বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। 3 দিনের লোকগুলো একত্র হয়েছে, যার জন্য আজকে লোক ফার্স্ট ডোজের লোক খুব বেশি। আমাদের পরশুদিন বলছে যে সন্ধ্যার ভিতরে টিকা পৌঁছিয়ে দেবো, গাড়ি ম্যানেজ করতে পারে নাই। কালকেরও সকালে পৌঁছিয়ে দেবে, গাড়ি ম্যানেজ করতে পারে নাই। রাত 10টা পর্যন্ত অপেক্ষা করছে, 10টা আমরা টিকা পেয়েছি এবং সেই টিকা সুন্দরভাবে আমরা এখন সকাল 8টা থেকে আমরা দেওয়া শুরু করেছি। তবে কয়েকদিন ভোগান্তি থাকলেও রাজধানীর নাক কান গলা ইনস্টিটিউট, বিএসএমএমইউ সহ অনেক টিকা কেন্দ্রে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। আমরা লাইন করে আমরা সুন্দরভাবে এখান থেকে দিয়ে দিছি, আর সামনে আমরা লোক হলো এখানে আসতে দেয়নি। যে কোনো ভিআইপি আসলেও তারা লাইন দিয়ে আসবে। এসব কেন্দ্রে তেমন ভোগান্তি ছাড়াই টিকা পাচ্ছে মানুষ। কমেছে দীর্ঘ অপেক্ষার ভোগান্তি। দেখা ছিল যে 17 তারিখে আসবেন, 17/8-এ। তো আমরা 17/8-এ আসছি, আসার পরে এখান থেকে আবার বলতেছে যে আপনারা ওই মেসেজ না পেলে, SMS না পেলে আপনাদেরকে টিকা দেওয়া হবে না। গতকালকে ফেরত গেছে SMS না আসার কারণে, বাট SMS এটা আমার মনে হয় একদিক দিয়ে ভালোই হয়েছে। SMSটা থাকলে ওই ডাটাবেসের ইয়েটা ভালো থাকে, মানে আমার ইয়েটা অ্যাকুরেটলি আসবে আর কি। তো আমি আজকে আবার আসছি, এখন পর্যন্ত কোনো ভোগান্তি নেই। বিদেশ থেকে পর্যাপ্ত টিকা আসার পর ফের গণটিকা কার্যক্রম শুরুর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বিকেলে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন তিনি। তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন 48 ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন বিএনপি চেয়ারপারসন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে আসবেন এমন খবরে দুপুর থেকেই হাসপাতালের আশপাশে ভিড় করেন বিএনপির নেতাকর্মীরা। গুলশানের বাসা থেকে রওনা হয়ে বিকেল 4:15টার দিকে টিকা কেন্দ্রে পৌঁছান খালেদা জিয়া। কেন্দ্রে পৌঁছানোর পর গাড়িতে বসেই তাকে মডার্নার দ্বিতীয় ডোজের টিকা দেন হাসপাতালের স্বাস্থ্যকর্মী। খালেদা জিয়ার সঙ্গে তার বাসায় বিভিন্ন কাজে নিয়োজিত আরও 5 জনও এদিন দ্বিতীয় ডোজের টিকা নেন। এখন অপেক্ষা করতে হবে, কারণ ভ্যাকসিন নেওয়ার পর কিছু সাইড ইফেক্ট হয়, সেটা তার সাথে সাথেই কখনো হয়, কখনো 48 ঘন্টার ভিতর হয়। ব্যক্তিগত চিকিৎসক সহ ওনার যে মেডিকেল টিমের ডাক্তার সাহেবরাও আছেন, ওনারাও কিন্তু সার্বক্ষণিকভাবে ওনাকে পর্যবেক্ষণে রাখেন এবং প্রতিদিনই ওনারা ওনাকে বিকেলে এবং রাত্রে ওনাকে পরীক্ষা করেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দাবি করেন, করোনা পরবর্তী জটিলতা কাটিয়ে উঠলেও তার হার্ট, লিভার ও কিডনি জটিলতার জন্য বিদেশের চিকিৎসা প্রয়োজন। ওনাকে হুইল চেয়ারেও কিন্তু 4 জনে ধরে পরে নামাতে হয়। ওনার শারীরিক অবস্থা সত্যিকার অর্থে যে অবস্থায় উনি ছিলেন, আগেও দেখেছেন আপনারা, ঠিক একই অবস্থা। সব কিছু মিলিয়ে ওনার বিদেশে যা চিকিৎসার জন্য রিকমেন্ড করেছে এবং এখনও এটা বহাল আছে। গত 11 এপ্রিল করোনা আক্রান্ত হয়ে 1 মাসেরও বেশি সময় হাসপাতালে ছিলেন বিএনপি চেয়ারপারসন। করোনা থেকে সুস্থ হওয়ার পর গত 19 জুলাই শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালেই করোনা টিকার প্রথম ডোজ নেন খালেদা জিয়া। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মঙ্গলবার চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষের ঘটনায় আমানুল্লাহ আমান সহ 155 জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার রাতেই শেরেবাংলা নগর থানায় মামলাটি করে পুলিশ। মামলায় এখন পর্যন্ত 47 জন গ্রেপ্তার হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। মঙ্গলবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সে সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে বিএনপি নেতাকর্মীরা। জবাবি টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। হামলায় পুলিশ সদস্য সহ আহত হন অর্ধশতাধিক। একটি দেশের ক্ষমতার পালাবদলে কারো স্বপ্ন দেখার সুযোগ নেই। বাংলাদেশে এ ধরনের অপচেষ্টা
কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক আলোচনা সভায় এই কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, দক্ষিণ এশিয়ার একটি দেশের ক্ষমতার পালাবদলে কেউ কেউ উল্লসিত হয়েছেন, স্বপ্ন দেখছেন। মনে রাখতে হবে এটা বাংলাদেশ, এখানে এসব চলবে না। উগ্র সাম্প্রদায়িক শক্তির আস্ফালন যাতে দেশের সোনালী অর্জন নস্যাৎ করতে না পারে সেজন্য দেশবাসী ঐক্যবদ্ধ হচ্ছে। পরে বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, শক্তি জানান দিতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিনা উস্কানিতে সহিংসতা করেছে তারা। এর মধ্য দিয়ে আন্দোলনের নামে সহিংসতা কোন পর্যায়ে পৌঁছেছে তার প্রমাণ তারা দিয়েছে। দক্ষিণ এশিয়ার একটি দেশে ক্ষমতার পালাবদলে উল্লসিত উচ্ছ্বসিত অনেকে স্বপ্ন দেখছে। মনে রাখবেন এটা বাংলাদেশ, রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। ষড়যন্ত্র করে এখানে ৭৫-এ ১৫ই আগস্ট ঘটানো হয়েছে। 15ই আগস্টের হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ঘটনা। এর পেছনে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। সকালে ভোলার লালমোহন উপজেলা আওয়ামী লীগের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, 21 আগস্টে বিএনপি জামাত গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করে। এ সময় ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন বলেন, মীর জাফরের প্রেতাত্মা ও মোস্তাকের অনুসারীরা এখনও বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদেরকে শক্ত হাতে দমনের আহ্বান জানান তিনি। পরে 15ই আগস্টে নিহতদের স্মরণে দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। মাদক মামলায় অভিনেত্রী পরিমণিকে আবারও 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে সিআইডি। সকালে পরিমণির জামিন আবেদনের শুনানির কথা থাকলেও রাষ্ট্রপক্ষ রিমান্ড আবেদনের কথা জানায় আদালতকে। পরে বৃহস্পতিবার রিমান্ড ও জামিনের শুনানি করার দিন নির্ধারণ করে মহানগর হাকিম আদালত। গত 4 আগস্ট অভিনেত্রী পরিমণির বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সে সময় তার বাসা থেকে উদ্ধার করা হয় মাদকদ্রব্য। এ ঘটনায় বনানী থানার মামলায় 2 দফায় রিমান্ডে নেওয়া হয় অভিনেত্রী পরিমণিকে। গত 13 আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর জামিন আবেদন করা হয় 16 আগস্ট। বেলা 12টায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে আবারও রিমান্ড আবেদনের কথা জানান। পরে আদালত জামিনের শুনানি না করে বৃহস্পতিবার রিমান্ড ও জামিন শুনানির দিন নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পরিমণি জিজ্ঞাসাবাদে মামলার ঘটনা ও এর নেপথ্যের মূল হোতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মাদক মজুদ উদ্ধারসহ এ ব্যবসার পেছনে অর্থের যোগানদাতাদের খুঁজে বের করতে আবারও রিমান্ড চাওয়া হয়েছে। 16 তারিখে রিমান্ডে চাওয়া হয়েছে। সেখানে আমি এক নজর যেটা দেখলাম যে তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে, তথ্যপত্র কিছু তাদের কাছে আছে, যেহেতু মামলাটা তদন্তাধীন, কিছু তথ্যপত্র তারা পেয়েছে, এগুলোকে যাচাই করবে, আরও জিজ্ঞাসাবাদ করবে যে এই ঘটনার সাথে আরও কারা কারা সম্পৃক্ত আছে, সেটা এখনও সেভাবে জানা যায়নি। তবে শুধুমাত্র একটি মাদক মামলায় দফায় দফায় রিমান্ডের আবেদনে বিস্মিত পরিমণির আইনজীবী। আদালত আমাদেরকে জানিয়েছেন, কোর্ট থেকে আমরা জানলাম যে তার যেহেতু রিমান্ড প্রেয়ার আছে, এখন আর জামিন শুনানি করা সম্ভব নয়। যেহেতু রিমান্ড প্রেয়ার করেছেন, এখন আমরা দেখব এবং আগামীকাল সেই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য আমরা প্রদান করব। কেন তারা রিমান্ড বারবার চাচ্ছেন, কি তাদের প্রয়োজন, এই মামলায় আর কি বিষয় আছে যেগুলির জন্য তাকে আবার রিমান্ডে নিতে হবে। বর্তমানে কাশিমপুরের মহিলা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন অভিনেত্রী পরিমণি। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর্মক্ষেত্রে নারী পুলিশ সদস্য যৌন হয়রানির শিকার হয় কিনা এ নিয়ে জরিপ চালায় পুলিশ সদর দপ্তর। এতে অংশ নেন 441 জন পুলিশ সদস্য। এদের মধ্যে 346 জন এ প্রশ্নের উত্তর দিয়েছেন। 138 জন স্বীকার করেছেন হয়রানির শিকার হন নারী পুলিশেরা। অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি পিবিআইয়ের এসপি মুক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন পুলিশের এক নারী পরিদর্শক। এরকম বেশ কিছু অভিযোগ পেয়েছে পুলিশ সদর দপ্তর। পরিস্থিতি বুঝতে চালায় জরিপ। 40% সদস্য স্বীকার করেছে নারী পুলিশ সদস্যদের হয়রানি করেন পুরুষ সহকর্মীরা। অনুসন্ধানে বেরিয়ে আসে শুধু যৌন হয়রানি নয়, অনৈতিক প্রস্তাবে সাড়া না দিলে বদলীয় বিভাগীয় মামলার হুমকি, অশ্লীল গালিগালাজ ও পোশাক নিয়েও বাজে মন্তব্য করেন অনেকে। সহকর্মীদেরকে নিজের সন্তান
বা ভাই বা বোন মনে করেন না। এরা মনে করেন সেই আগের দিনের প্রবৃত্তি ভোগের সামগ্রী হিসাবে মনে করেন। তখন এরা এই সুবিধাটা পাওয়ার জন্য হাত বাড়ালে পরে উল্লেখযোগ্য নারী সদস্য এতে সম্মতি দেয় এবং একটা অংশ এতে অসম্মত হয়। যারা অসম্মত হয় তারা ওখানে শেষ হয়ে যায়, থেমে যায়। যেখানে নারী পুলিশরাও চাকরি করছে, তার মানে এটা যখন ওপেন এসছে, হিডেন কি অবস্থা আছে আমরা জানি না। কারণ আমরা রিসার্চের ক্ষেত্রে সার্ভে যখনই করতে চাই তখন কিন্তু সবাই সত্য ভাষণটা দেয়, এখানে কিছু এরর থাকে। তার মানে এটার পজিশনটা আরও বেশি, মানে এটা যদি এখানে একটা ভালো দিক আছে, ভালো দিক হচ্ছে যে পুলিশদের নিজের উপর যাচক হয়ে তারা এই কাজটি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, অপরাধ করলে সবার বিচার হবে। আমরা কি নিয়ম নীতি মেনে চলে, দুই একজন তো মাঝে মাঝে অন্যায় করে, আইন অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে। আমাদের পুলিশ বাহিনীও যারা অন্যায় করছেন তাদের আইন অনুযায়ী, তারাও মানুষ, তারাও এই দেশের জনগণ, কাজেই তাদের মানে আইন অনুযায়ী তাদেরকেও বিচার হচ্ছে। 1974 সালে প্রথম পুলিশে যোগ দেন 13 জন নারী কনস্টেবল ও উপপরিদর্শক, আর এখন এই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 15,000-এ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা নদীর শিমুলিয়া বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি। ওই রুটে ফেরি চলাচল বন্ধ এবং নদীতে তীব্র স্রোত থাকায় চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। নদী পার হওয়ার জন্য ঘাটে অপেক্ষমান 600-রও বেশি পণ্যবাহী ট্রাক। বিআইডব্লিউটিসির সহকারী উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রবল স্রোত এবং পদ্মা সেতুর সঙ্গে ফেরির ধাক্কার আশঙ্কা সহ দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ থাকবে। এদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহনের চালক ও যাত্রীদের। দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, পদ্মায় তীব্র স্রোত থাকায় ফেরি পারাপারে প্রায় দ্বিগুণ সময় লাগছে। এ রুটে বর্তমানে ছোট বড় 17টি ফেরি চলাচল করছে। মিয়ানমার থেকে ইয়াবার পর এবার ভয়ঙ্কর ও দামি মাদক আইসের চালানো ঢুকছে বাংলাদেশে। কক্সবাজার কেন্দ্রিক মাদকের সিন্ডিকেট ইয়াবার চালানের সঙ্গে আইস পাঠানো হচ্ছে ঢাকায়। সিন্ডিকেটটি ভয়ভীতি দেখিয়ে মাদক পরিবহনে বাধ্য করছে চালকদের। রাজধানীতে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের অর্ধ কেজি আইস ও 88,000 পিস ইয়াবা এবং মাদক চক্রের 9 সদস্যকে আটকের পর এ তথ্য দিয়েছে ডিবি। গত বছরের নভেম্বরে দেশে প্রথম ভয়ঙ্কর মাদক আইসের সন্ধান পায় ডিবি। সে সময় তারা জানায়, মালয়েশিয়া থেকে বিমান যোগে আসছে সব মাদক। তবে সম্প্রতি ডিবির কাছে তথ্য আসে, শুধু মালয়েশিয়া নয়, মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে দেশে ঢুকছে আইস। এমন তথ্যে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। ডিবি জানতে পারে, গ্যাস সিলিন্ডার ভর্তি এই ট্রাকটিতে ভয়ঙ্কর মাদক আইসের চালান আছে। রাজধানীতে প্রবেশের পর আটক করা হয় ট্রাকটিকে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 500 গ্রাম আইস, যার বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। শুধু আইস নয়, পাওয়া যায় 20,000 পিস ইয়াবাও। চালক ও তার সহকারীর দেয়া তথ্যে ওই রাতেই আরেকটি প্রাইভেট কার তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় আরও 30,000 পিস ইয়াবা। আটক করা হয় 4 জনকে। চালকরা জানায়, কক্সবাজারের এক বড় মাদক কারবারিরা ইয়াবাস চালানের সঙ্গে আইসের চালানো ঢুকিয়ে দেয়। রাজধানীর গুলশান বনানীর মতো অভিজাত এলাকার মাদক কারবারিদের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল চালানটি। মালটা কিন্তু তোর নিয়ে যাইতে হবে। যদি আমি বলছি ভাই আমার বই লাগে, তো না, তোর কোনো বই নাই, তুই যদি নিয়ে যাস বাঁচি যাবি, যদি না নাস তোর আমি জানা মারি ফেলবো। এই ব্যাগটা নিবি, এর সাথে কত হয়েছে, ব্যাগটা নিবি, ব্যাগটা এই মানে সিটাং রুটে গেলে তোরা ব্যাগটা নিয়ে নামাই দিব, তুই গাড়িতে ফার্মের চাকরি করবি, এরকম বললে স্যার গাড়িতে আমার পাঠাইছিল। মাদকের এই চালানটির যারা পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত এমন আরো 3 জনের সন্ধান পায় ডিবি। 13,000 পিস ইয়াবাসহ আটক করা হয় তাদেরকে। ইনস্টলমেন্টে এসেছে মায়ানমার হয়ে, চট্টগ্রাম হয়ে ঢাকামুখী হয়েছে। সেখানে যারা ক্যারিয়ার ছিল তারা একটি ট্রাকে, একটি মংলাগামী একটি এলপিজি গ্যাসের ট্রাকে করে প্রথমে তারা কুমিল্লাতে আসে। কুমিল্লা থেকে আনলোড করে সেই মাদকগুলিকে তারা একটি প্রাইভেট কারে ঢাকাতে প্রবেশ করে। ডিবি জানাচ্ছে, আইসের চালান বন্ধে বিজিবির সঙ্গে যৌথভাবে কাজ করবে তারা। এখন যেহেতু বর্ডার হয়ে আসতেছে, আমরা আমাদের যে তথ্যপত্র, এটি যেহেতু একটি
শুধুমাত্র ঢাকা ডিএমপিরই কাজ না, এটি বর্ডার এলাকার আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকেও আমরা তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করবো বা তাদের কাছ থেকে আমরা তথ্য উপাত্ত নিয়ে আমাদের এই কাজগুলি করব। এদিকে ডিবির মিরপুর বিভাগ আলাদা এক অভিযানে 25,000 পিস ইয়াবাসহ 2 জনকে আটক করেছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24 ঘন্টায় ডেঙ্গুতে 4 জনের মৃত্যু হয়েছে। ঢাকায় একদিনে রেকর্ড 273 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সারা দেশে শনাক্ত 306 রোগী। গতকাল এ সংখ্যা ঢাকাতে ছিল রেকর্ড 306 এবং সারা দেশে 329 জন। বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। অধিদপ্তর জানিয়েছে বর্তমানে সারা দেশে চিকিৎসাধীন মোট 1193 জন ডেঙ্গু রোগী, আর ঢাকাতে ভর্তি আছেন 1110 জন। এবছর এখন পর্যন্ত 6,956 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, আর মৃত্যু হয়েছে 30 জনের। তাহলে আজকে তো বোধহয় একটু ডেঙ্গু শিগগিরই নিয়ন্ত্রণে আসবে বলে আশ্বস্ত করলেন স্থানীয় সরকার মন্ত্রী। আর ডেঙ্গু মোকাবেলায় আরও জোরদার সামাজিক আন্দোলন চান উত্তর ঢাকার মেয়র। তবে বিমানবন্দর, নৌ সদর দপ্তর, সেনাবাহিনী সহ রাজধানীর সংরক্ষিত এলাকায় সিটি কর্পোরেশনকে এডিস নির্মূলের দায়িত্ব চেয়েছেন নগর পরিকল্পনাবিদেরা। 2020 সালে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 1405। তবে চলতি বছরের প্রথম 8 মাসের রোগী 7000, মৃত্যু হয়েছে 30 জনের। ডেঙ্গু ঠেকাতে তাই সমন্বিত সভায় বসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে যোগ দিয়ে করণীয় তুলে ধরেন বক্তারা। আর পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেজন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালনের আহ্বান জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ক্যান্টনমেন্ট, যার মধ্যে রয়েছে নেভি হেডকোয়ার্টার, বিডিআর, এয়ারপোর্ট, এই জায়গাগুলি ব্যক্তিবর্গকে মেয়র সাহেবদের সাথে বসতে হবে, কারণ ওনারা মশার চাষ করবেন আর মেয়র সাহেব তার চারপাশ দিয়ে মশা মারবে জনগণকে মশামুক্ত করার জন্য। এটা কোনোদিনই সম্ভব না। যে যেই জায়গাতেই থাকি না কেন নিজের দায়িত্বটি পালন করতে হবে, নিজের পরিবারকে কনভিন্স করতে হবে, প্রতিবেশীদেরকে এই কাজে সম্পৃক্ত করতে হবে। সামগ্রিকভাবে আমাদের প্রতিটি পাড়া, মহল্লা, ওয়ার্ড যদি নিরাপদ থাকে তাহলে এই ঢাকা মহানগরী তথা বাংলাদেশ নিরাপদ থাকে। নগরবাসীকে ডেঙ্গু থেকে রক্ষায় দরকারি সব পদক্ষেপের প্রস্তুতির কথা জানান উত্তর ঢাকার মেয়র। বলেন, এ সংকট মোকাবেলায় চাই সামাজিক আন্দোলন। 10টায় 10 মিনিট প্রতি শনিবার নিজের বাসা, বাড়ি, অফিস, আদালত, দোকানপাট পরিষ্কার, এটিকে যদি আমরা সামাজিকভাবে ছড়িয়ে দিতে পারি, ডেফিনেটলি আমরা ডেঙ্গি থেকে অথবা যে কোনো রোগ বালাই থেকেও কিন্তু আমরা রেহাই পাবো। কার্যকর পদক্ষেপে উত্তর ঢাকায় প্রকোপ তুলনামূলক কম জানিয়ে মোকাবিলায় নগরবাসীর দায়ও অস্বীকার করা যাবে না বলেন স্থানীয় সরকার মন্ত্রী। এটা ইম্পসিবল। মেয়র, কাউন্সিলর আর আমরা 3000 লোক দিছি আপনাদেরকে, আর এই 3000 লোক দিয়ে আর ওনারা মিলে আপনাদের সব মানুষের জীবনে এই মশা মুক্ত অথবা এডিস মুক্ত জীবন দিতে পারবে, এটা ঠিক না। এটা যদি আপনি নির্ভর করেন যে সিটি কর্পোরেশন কি করছে, সিটি কর্পোরেশন হ্যাভ এ ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটি, বাট ইউ ক্যান নট ইগনোর ইউর রেসপন্সিবিলিটি। দেশের নানা হাসপাতালে চিকিৎসাধীন 1193 রোগীর মধ্যে রাজধানীর বাসিন্দায় 1110 জন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে আম আমদানি করতে চায় রাশিয়া। বুধবার সচিবালয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান বাংলাদেশের রাশিয়া রাষ্ট্রদূত আলেকজান্ডার ডি মন্টিটস্কি। বৈঠক শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য দেন। কৃষিমন্ত্রী বলেন, এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের $2 বিলিয়ন বেশি দ্বিপাক্ষিক বাণিজ্য রয়েছে। কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের জন্য রাশিয়া খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়া থেকে সারও আমদানি করা হয় জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ডিএপিপি সারের ব্যবহার বাংলাদেশে অনেক বেড়েছে। এটা আমদানির জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী। এছাড়া আবারও আলু রপ্তানি করা যায় কিনা সে ব্যাপারেও রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। তালেবান নিয়ন্ত্রণে 3 দিন পার হলেও আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তাঘাটে গাড়ি চলাচল খুবই কম। আতঙ্কে বের হচ্ছে না লোকজন। এদিকে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। কাবুল বিমানবন্দর থেকে বিদেশিদের ফিরিয়ে নেওয়া অব্যাহত রয়েছে।
কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর শহর জুড়ে তল্লাশি চৌকি বসিয়েছে তালেবান। বিবিসি বলছে শহরের প্রতি মোড়ে তালেবানের টহল রয়েছে, এমনকি বিমানবন্দরে প্রবেশের মুখেই পাহারা রয়েছে। তবে তালেবান সদস্যরা জানিয়েছেন শহরের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে তারা। এদিকে 20,000 আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ধাপে ধাপে প্রথম বছর 5,000 শরণার্থী স্থায়ী হওয়ার সুযোগ পাবেন। এছাড়াও 5,000 আফগান দোভাষী ও যুক্তরাজ্যের হয়ে কাজ করা কর্মীদের দেশটিতে বসবাসের অনুমতি দেয়া হবে। মার্কিন সরকারের অনুরোধে 2,000 আফগান শরণার্থীকে আশ্রয় দিবে উগান্ডা। বুধবার 500 আফগানের প্রথম দলটি দেশটিতে পৌঁছানোর কথা রয়েছে। এদিকে চামান সীমান্ত দিয়ে কয়েক হাজার আফগান শরণার্থী পাকিস্তানে প্রবেশ করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। আফগানিস্তান থেকে কূটনীতিকদের সরিয়ে এনেছে ভারত। মঙ্গলবার একটি বিশেষ সামরিক বিমানে 150 কূটনীতিক কর্মকর্তা, নিরাপত্তা কর্মী এবং আটকে পড়া বেশ কিছু ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে তারা। তবে ভারতের রাষ্ট্রদূত জানিয়েছেন আফগানিস্তানে এখনও বেশ কিছু ভারতীয় আটকে রয়েছে। বাণিজ্যিক বিমান চলাচল শুরু হলে তাদের ফিরিয়ে আনা হবে। এদিকে আফগানিস্তান থেকে আরও 1100 মার্কিন নাগরিককে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার 13টি সামরিক বিমানে করে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়। তালেবান হামলার ঝুঁকিতে থাকা প্রায় 2,000 আফগান নাগরিককেও যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। তালেবান সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতি দেবে না কানাডা। মঙ্গলবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। পাকিস্তান জানিয়েছে আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে আলোচনার আগে তালেবানকে স্বীকৃতি দেবে না দেশটির সরকার। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। 1 থেকে 13 অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত হবে খেলা। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে বাংলাদেশ। একদিন বিরতির পর লড়াই ভারতের বিপক্ষে। এরপর 6 অক্টোবর স্বাগতিক মালদ্বীপ আর 11 অক্টোবর নেপালের মুখোমুখি হবে বেঙ্গল টাইগাররা। এবারের আসরে অংশ নিচ্ছে 5টি দল। নিষেধাজ্ঞা ইস্যুতে নেই পাকিস্তান, আর করোনার কারণে খেলছে না ভুটান। এই কারণে খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। শীর্ষ 2 দল লড়বে ফাইনালে। আসরের সব ম্যাচ হবে মালের জাতীয় স্টেডিয়াম। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজন। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।